আজকে আমরা সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের ভৌত পরিবেশ আলো এই যে অধ্যায়টি রয়েছে তোমাদের চ্যাপ্টার 1 এর 2 নম্বর অধ্যায় এটা। তো এই অধ্যায়ে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, এর মধ্যে থেকেই তোমাদের সাধারণত পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7 এর সায়েন্স সাবজেক্টের আলো অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিও থেকে জেনে নিই। ওকে, তো দেখো এখানে প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর থেকে, রংধনু সৃষ্টির কারণ আলোর নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিসরণ না বিচ্ছুরণ? তো রংধনু বা রামধনু যেটা আমরা বলি সেটা সৃষ্টির কারণ কি? সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ, এর ফলে এই রংধনু বা রামধনু সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে সূচিচ্ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব না প্রচ্ছায়া? তো সূচিচ্ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় বস্তুর প্রতিকৃতি। এরপর 3 নম্বর, অমসৃণ প্রতিফলক থেকে আলোর নিয়মিত প্রতিফলন হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, প্রতিফলন হয় না না কোনোটিই নয়? তো অমসৃণ প্রতিফলক থেকে আলোর কোন প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আর মসৃণ প্রতিফলক থেকে আলোর নিয়মিত প্রতিফলন হয়। ঠিক আছে, তো এখানে হবে বিক্ষিপ্ত প্রতিফলন। এরপর অপসারী আলোকরশ্মি গুচ্ছ আঁকা বাঁকা পথে ছড়িয়ে পড়ে, সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সমান্তরালভাবে এগিয়ে চলে, একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। তো দেখো অপসারী আলোকরশ্মি গুচ্ছ, এখানে সঠিক উত্তরটা হবে সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এরপর রংধনুতে কোন বর্ণটি থাকে না? বাদামি, বেগুনি, আসমানি না সবুজ? তো দেখো রামধনুতে বা রংধনুতে এই বাদামি বর্ণটা কিন্তু থাকে না। ঠিক আছে, পরের প্রশ্ন 6 নম্বর দাগে, ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে বলে প্রচ্ছায়া, উপচ্ছায়া, আলোক উৎস না প্রতিকৃতি? তো ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে বলা হয় উপচ্ছায়া। এরপর সূর্যের আলোর বিচ্ছুরণে পাওয়া যায় 7টি রং, 6টি রং, 7টি রং না 8টি রং? তো সূর্যের আলোর বিচ্ছুরণে পাওয়া যায় কি 7টি রং। এরপর আলো গমন করে বক্ররেখায়, সরল রেখায়, যে কোনো রেখায় না কোনোটি নয়? তো আলো গমন করে সরল রেখায়। এরপর বর্ণালী সৃষ্টি হয় আলোর প্রতিফলন ধর্মের জন্য, প্রতিসরণ ধর্মের জন্য, বিচ্ছুরণ ধর্মের জন্য, কোনোটি নয়? তো বর্ণালী সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণ এই ধর্মের জন্য। পরের প্রশ্ন, ছায়া পড়ার কারণ আলোর বিচ্ছুরণ ধর্ম, আলোর প্রতিফলন ধর্ম, আলোর প্রতিসরণ ধর্ম, আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম? তো ছায়া পড়ার কারণ হচ্ছে আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম। ঠিক আছে, এই জন্য ছায়া পড়ে। তো দেখো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরে যদি তোমরা পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে এবং অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পাবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। ওকে, যারা অলরেডি ডাউনলোড করে রেখেছো তারা অ্যাপটিকে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবে এবং এখান থেকে তোমরা অবশ্যই অ্যাপটিতে একবার 5 স্টার রেটিং এখানে দিয়ে এখান থেকে পোস্ট করবে। ঠিক আছে, তারপর প্রথমে যারা অ্যাপটিকে ইনস্টল করবে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্টার করতে হবে। প্রথমে এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, আর সিটি দেবে নিজের এরিয়ার নাম, তারপর নিজের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দেবে, তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবে। তারপর এখানে আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। তো অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের প্রথমে এখান থেকে স্ট্রিমগুলো সিলেক্ট করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছি এই অংশটা ক্লিক করবে, এখানে আমাদের দেখো আমার সবগুলো এখানে সিলেক্ট করা আছে। তোমাদের ক্ষেত্রে এইভাবে কিন্তু সবগুলো সাদা হয়ে থাকবে, সেই ক্ষেত্রে তোমার সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। ঠিক আছে, তারপর নিচে দেখো তোমাদের এখানে একটি এই অংশটা আসছে, এখানে এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে কেটে দেবে এটা। এখানে অল কোর্স থেকে সমস্ত কোর্সগুলো দেখা যাবে। মাই পেড কোর্স থেকে যে কোর্স তুমি কিনবে সেখান থেকে সেটা এখান থেকে দেখতে পাবে। লাইভ ক্লাস যখন করানো হবে তখন সেটা এখান থেকে দেখা যাবে। ফ্রি ভিডিওস এখানে থাকবে, ফ্রি কোর্স এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপর এখানে ইবুকস থাকবে, এখানে ডেইলি কুইজ কিছু দেওয়া আছে সেগুলো দেখতে পাবে। নিচেরগুলো হচ্ছে পেড কোর্স। ঠিক আছে, এইগুলো যে কোনো ক্লাসের তোমরা নিতে পারো, যেমন 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে। ঠিক আছে, ক্লাস 10 রয়েছে, এটা ফ্রি কোর্স এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ক্লাসে রয়েছে। ক্লাস 7-এর একটা কোর্স এখানে করা আছে, তোমরা এই যে 7-এর কোর্সটা এখানে রয়েছে। তো 299 রুপিজে এই সমস্ত কিছু কিন্তু দেওয়া যায়, ভিডিও প্লাস পিডিএফ। ওকে, এবং যদি তুমি বাই করতে চাও জাস্ট বাই নাওতে ক্লিক করবে এবং প্লে লিস্টে ক্লিক করলে তুমি এর ডিটেলসটা দেখতে পাবে। দেখো এখান থেকে সমস্ত কিছু দেখা যাবে কী কী রয়েছে এখানে, তোমরা এটা পড়ে নিতে পারো। তারপর কন্টেন্টে ক্লিক করলে এখানে এই যে এই অপশনে ক্লিক করবে, দেখো সমস্তগুলো এখানে চলে আসছে। প্রথমে আমরা বাংলাতে ক্লিক করলে প্রথমে রয়েছে পিডিএফ, এখান থেকে পিডিএফগুলোকে তোমরা দেখতে পাবে, আর তার নিচে রয়েছে ভিডিও, এখান থেকে ভিডিওগুলোকে দেখতে পাবে। ঠিক আছে, তো পারচেস করার পর তোমরা কিন্তু এখান থেকে সমস্তগুলোকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে নিজের ফোনে, অথবা এখান থেকেও দেখতে পারবে, অ্যাপের মধ্যে থেকেও দেখতে পারবে। ঠিক আছে, তো এইভাবে চাইলে তোমরা এখান থেকে কোনো প্রি কোর্স বা পেইড কোর্স নিতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপটিকে ব্যবহার করবে। তো চলো আমরা এখন পরবর্তী প্রশ্নোত্তরগুলো দেখে নিই। তো এরপর আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব, যেগুলোর মান থাকছে 1 নম্বর অথবা 2 নম্বরও এই প্রশ্নগুলো দিতে পারে।
দেখো প্রথমে রয়েছে আলো কি, তোমরা এখানে উত্তরটা কি লিখবো? আলো হলো এক প্রকার বা এক রকমের শক্তি যা কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে বস্তুটিকে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে মহাকাশকে অন্ধকার বলে মনে হয় কেন? তো মহাকাশে বস্তুকণার অস্তিত্ব প্রায় না থাকায় কোনো প্রতিফলিত আলো প্রতিফলিত হতে পারে না, তাই মহাকাশকে অন্ধকার বলে মনে হয়। অর্থাৎ মহাকাশ তো বেশিরভাগই শূন্য, ঠিক আছে, সেখানে কোনো বস্তু থাকে না। এরপর হচ্ছে অন্ধকার কাকে বলে? উত্তর দেখো, আলোর অভাবকে অন্ধকার বলে। এরপর আলো কি দেখা যায়? না, আলো নিজে অদৃশ্য, আলোকে দেখা যায় না। এরপর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে, প্রায় 15 কোটি কিলোমিটার। এরপর হচ্ছে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছায় কত সময়ে? তো 8.3 মিনিট সময় লাগে, ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। এরপর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে 3 × 10⁸ মিটার। আলোর উৎস কাকে বলে? যে বস্তু আলো বিকিরণ করে তাকে আলোক প্রভ বা আলোক উৎস বলে। যেমন সূর্য, নক্ষত্রগুলি হলো আলোর স্বাভাবিক উৎস, যেখান থেকে আলো তৈরি হয় আর কি। মোমবাতি হতে পারে, ঠিক আছে। এরপর আলোক উৎস কয় প্রকারের, কী কী? তো আলোক উৎস দুই প্রকার, একটা স্বপ্রভ উৎস আর একটা হচ্ছে নিষ্প্রভ উৎস। তো স্বপ্রভ উৎস কাকে বলে? দেখো যে বস্তু নিজেরাই আলো বিকিরণ করতে পারে তাদের স্বপ্রভ উৎস বলে। যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি, এগুলো হচ্ছে স্বপ্রভ উৎস। নেক্সট হচ্ছে নিষ্প্রভ উৎস কাকে বলে? যেসব বস্তু নিজে আলো বিকিরণ করতে পারে না এবং যারা স্বপ্রভ উৎসের আলোয় দৃশ্যমান হয় তাদের নিষ্প্রভ উৎস বলে। যেমন হচ্ছে চাঁদ, গ্রহ, উপগ্রহ, চেয়ার টেবিল, ঘরবাড়ি, গাছপালা প্রভৃতি, এগুলো কিন্তু নিজস্ব আলো নেই, এরা কি হয়? স্বপ্রভ বস্তু, অর্থাৎ অন্য যাদের আলো রয়েছে তাদের আলোয় এরা আলোকিত হয়, ঠিক আছে। এরপর আলোক মাধ্যম কাকে বলে? যে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে আলোক মাধ্যম বলে। যেমন কাঁচ, বায়ু, জল, কাঁচ, এগুলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম, এদের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, এগুলো হচ্ছে আলোক মাধ্যম আর কি। আলোক মাধ্যম কয় প্রকার ও কী কী? তো আলোক মাধ্যম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। দেখো প্রথম হচ্ছে সমসত্ব মাধ্যম কাকে বলে? তোমরা উত্তর লিখবো, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলতে পারে বা চলে তাকে সমসত্ব মাধ্যম বলে। যেমন কাঁচ, বায়ু, জল, এগুলো হচ্ছে আলোর সমসত্ব মাধ্যম। আর অসমসত্ব মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলতে পারে না তাকে অসমসত্ব মাধ্যম বলে। যেমন হচ্ছে অভ্র, কোয়ার্টাস, এইগুলো হচ্ছে আলোর অসমসত্ব মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। যেমন হচ্ছে জল, বায়ু, কাঁচ, এইগুলো, ঠিক আছে, শূন্য স্থান হতে যেখানে কোনো কিছুই নেই আর কি, ঠিক আছে। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। যেমন হচ্ছে রঙিন বা ঘষা কাঁচ, তৈলাক্ত কাগজ, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এরপর দেখো অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো মোটেই চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলেন। যেমন মাটি, পাথর, কাঠ ইত্যাদি। পরের প্রশ্ন, আলোক রশ্মি কাকে বলেন? আলোক উৎস থেকে নির্গত আলো যে সরলরেখা ধরে আলোক মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেই পথকে আলোক রশ্মি বলে। একটি সরলরেখার উপর তীর চিহ্নের সাহায্যে আলোক রশ্মির অভিমুখ নির্দেশ করা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রশ্মি গুচ্ছ কাকে বলে? পরস্পরের কাছাকাছি থাকা কতগুলি আলোক রশ্মির সমষ্টিকে রশ্মি গুচ্ছ বলে। পরের প্রশ্ন, সমান্তরাল রশ্মি গুচ্ছ কাকে বলেন? আলোক রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয় তবে ওই রশ্মিগুলিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলেন। ছায়া কাকে বলে? উত্তর দেখো, আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থানের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ছায়া বলে। পরের প্রশ্ন, বেইনি আসহ কলা বলতে কী বোঝেন? তো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি রঙের সমষ্টিকে তাদের নামের প্রথম অক্ষরগুলিকে নিয়ে এক কথায় বেইনি আসহ কলা এটা বলা হয়। সূর্যের আলো আসলে কি? সূর্যের আলো আসলে অনেক আলাদা রঙের আলোর সমষ্টি। ডিএনএ এর পুরো নাম কি? তো ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর মেলানিন কি? তো মেলানিন হলো এক রকমের রঞ্জক পদার্থ যা চামড়ার নিচে থাকে। অতি বেগুনি রশ্মি কি? অদৃশ্য আলোর একটি অংশ হলো অতি বেগুনি রশ্মি। সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে কেন? তো আলো সরলরেখায় চলাচল করে বলে সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে। কোন দেশের মানুষের চামড়া সাদা? তো ইউরোপীয় দেশের মানুষের চামড়া মানুষের সাদা চামড়া, কারণ এদের চামড়া মেলানিন কম থাকে চামড়ায়, ঠিক আছে। এরপর আফ্রিকাতে সূর্যরশ্মি প্রখর কেন? আফ্রিকা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে আফ্রিকাতে সূর্যরশ্মি প্রখর।
পরবর্তী প্রশ্ন, সূর্যরশ্মি ছাড়া গাছ কি করতে পারে না? তো খাদ্য তৈরি বা সালোক সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে, সূর্যরশ্মি ছাড়া গাছ। এরপর কৃত্রিম আলোতে কি গাছ খাদ্য তৈরি করতে পারে? হ্যাঁ, কৃত্রিম আলোতেও গাছ খাদ্য তৈরি করতে পারে। এরপর গরমকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখো। বেল, জুঁই, চাঁপা, কামিনী, রজনীগন্ধা এগুলো। শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখো। উত্তর দেখো, সাদা, গোলাপ, ডালিয়া, গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো শীতকালে ফোটে। দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে কোন ফুল ফোটে? উত্তর লিখবে গম, ভুট্টা, পালং, মূলো প্রভৃতি গাছের ফুল দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে ফোটে। এরপর হচ্ছে দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা কম হলে কোন ফুল ফোটে? উত্তর লিখবে চন্দ্রমল্লিকা, ডালিয়া, আখ, আলু গাছের ফুল দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা কম হলে তবেই ফোটে। দিনের সময় কমা ও বাড়ার উপর কোন ফুল ফোটে? টমেটো, সূর্যমুখী ইত্যাদি এগুলো। আলো কম পেলে কোন মাছের বাচ্চা মারা যায়? তো স্যামন মাছ, ঠিক আছে, আলো কম পেলে মারা যায়। এরপরে দেখো, সূর্যের আলো ও তাপ কম পেলে কোন প্রাণী শীত ঘুমে যায়? তো গিরগিটি, সাপ, ছুঁচো, ভালুক, ব্যাঙ ইত্যাদি প্রাণী শীত ঘুমে চলে যায়। এরপর পঙ্গপালের চলাফেরা কখন বন্ধ হয়ে যায়? সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে তখন পঙ্গপালের যে চলাফেরা সেটা বন্ধ হয়ে যায়। কোন প্রাণী আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করে? তো জোনাকি পোকা যোগাযোগ রক্ষার জন্য আলো তৈরি করে। এরপর হচ্ছে কোন প্রাণীর জায়গা পরিবর্তন সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে? পরিযায়ী পাখিদের শীতের জায়গা থেকে তারা অপেক্ষাকৃত গরমের জায়গার দিকে উড়ে যায়। এরপর ওজোন স্তর কীভাবে নষ্ট হচ্ছে? ওজোন স্তর নষ্ট হচ্ছে মূলত ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, ঠিক আছে, হ্যালোজেন ও নাইট্রোজেন অক্সাইডের মতো মানবসৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে, যা ফ্রিজ এসি বা অ্যারোসেল স্প্রে থেকে নির্গত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তাদের ধ্বংস করে দিচ্ছে। এই কারণেই কিন্তু হচ্ছে ওজোন স্তর এটা নষ্ট হয়ে যাচ্ছে। যৌগিক আলো কাকে বলে? সূর্যের আলো অনেক সাদা রঙের আলোর সমষ্টি, এ ধরনের আলোকে যৌগিক আলো বলে। নেক্সট দেখো, আমরা কিছু এখানে এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এগুলোরও মান 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, অথবা 3 নম্বর হতে পারে, ঠিক আছে, ছোট বড় সব রকমের প্রশ্ন এখানেও রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম হচ্ছে দিনের বেলা জিনিসপত্র দেখতে পেলেও রাত্রিবেলা অন্ধকারে দেখা যায় না কেন? না, আলো যখন কোনো বস্তুর ওপর পড়ে তখন আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে এবং এই আলোর জন্যই দর্শনের অনুভূতি জাগে। রাত্রিবেলা আলো না থাকায় প্রতিফলনের ঘটনাও ঘটে না, তাই দিনের বেলায় জিনিসপত্র দেখতে পেলেও রাত্রিবেলায় অন্ধকারে দেখা যায় না। অর্থাৎ রাতের বেলা তো আলো থাকে না, তো কোনো জিনিসের ওপর আলো পড়ে যে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে দিনের বেলা, সেটা রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটে না, তার জন্য রাত্রিবেলায় আমরা জিনিসপত্র দেখতে পাই না। রাত্রিবেলা জিনিসপত্রগুলোকে দেখতে চাইলে কি করতে হয়? তো রাত্রিবেলা জিনিসপত্রগুলো দেখতে চাইলে বস্তুর উপর আলো ফেলতে হয়, তখন ওই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, ফলে জিনিসপত্রগুলোকে আমরা দেখতে পাই। এরপর বিন্দু আলোক উৎস কাকে বলে? সকল আলোক উৎসই অসংখ্য বিন্দু উৎসের সমন্বয়ে গঠিত বলে ধরা হয়। অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎসকে বোঝানোর জন্য বিন্দু আলোক উৎস কথাটি ব্যবহার করা হয়। নির্দিষ্ট আকারযুক্ত আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলা হয়। তো বিন্দু আলোক উৎস মানে হচ্ছে কি, অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎসকে বলা হয় বিন্দু আলোক উৎস, আর বিস্তৃত আলোক উৎস হচ্ছে নির্দিষ্ট আকারযুক্ত আলোক উৎসকে বলা হয় বিস্তৃত আলোক উৎস। বিস্তৃত আলোক উৎস কাকে বলে? উদাহরণ দাও। তো বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব এগুলোর যে আলো, এগুলো হচ্ছে বিস্তৃত আলোক উৎস। আলোর চলাচলের ওপর নির্ভর করে কোনো বস্তু বা মাধ্যমকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? তো আলোর চলাচলের উপর নির্ভর করে কোনো বস্তু বা মাধ্যমকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দিতে হবে, ঠিক আছে। দেখো, যে বস্তু বা মাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে বা চলতে পারে তাকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। যেমন হচ্ছে বায়ু, স্বচ্ছ কাঁচ, ঠিক আছে, এইগুলো হচ্ছে বায়ু, জল, স্বচ্ছ কাঁচ, এইগুলো হচ্ছে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। তারপর অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। যে বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঠ, দেওয়াল, লোহা এইগুলো। আর ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। যে বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে, যেমন ঘষা, কাঁচ এইগুলো। মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? উদাহরণ দাও।
তো আমরা লিখব কি, হ্যাঁ কোনো মাধ্যম ছাড়াই আলো চলাচল করতে পারে, যেমন সূর্য থেকে কোনো মাধ্যম ছাড়াই আলো পৃথিবীতে এসে পৌঁছায়। ঠিক আছে, সূর্য থেকে যখন পৃথিবীতে আলো এসে পৌঁছায় বেশিরভাগ স্থানই কিন্তু সেখানে ফাঁকা রয়েছে, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে কিন্তু আলো আসছে। এরপরে আলোর সরলরৈখিক গতি। ঠিক আছে, আলোর সরলরৈখিক গতি এই সম্পর্কে আমরা কিছু প্রশ্নোত্তর দেখব। দেখো, প্রথম হচ্ছে আলো কি বক্রপথে চলাচল করতে পারে? তোমার উত্তরের সপক্ষে পরীক্ষামূলক একটি যুক্তি দাও। আমরা লিখব না, আলো বক্রপথে অর্থাৎ বাঁকা পথে আলো চলাচল করতে পারে না। তো দেখো, আমরা একটি পরীক্ষামূলক একটি পরীক্ষা লিখছি এখানটায়। একটি ফাঁপা সোজা পাইপের ভিতর দিয়ে যে কোনো আলোক উৎসের দিকে তাকালে সেই আলো দেখতে পাওয়া যায়, কিন্তু ওই পাইপটিকে বাঁকালে আলো উৎসকে দেখতে পাওয়া যায় না। এমনটা ঘটার কারণ হলো আলো বাঁকা পথে চলাচল করতে পারে না। অর্থাৎ একটা সোজা যদি পাইপ হয়, আমরা কিন্তু এ মাথা থেকে ও মাথা আলোক রশ্মি দেখতে পাই, কিন্তু পাইপটা যদি আমরা বাঁকি দিই তাহলে কিন্তু সেই কোনো আলোক উৎসকে আর দেখা যায় না। এরপর দেখো, আলোক রশ্মি বা রে অফ লাইট কাকে বলেন? তো আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। ওকে, এরপর আলোক রশ্মি গুচ্ছ কি? একসঙ্গে অসংখ্য আলোক রশ্মি গুচ্ছ বা বিম অফ লাইট বলে। একসঙ্গে অসংখ্য আলোক রশ্মি গুচ্ছ বলে। আলোক রশ্মি গুচ্ছ কয় প্রকার, কী কী? আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে 3 প্রকার। একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, অপসারী আলোক রশ্মি গুচ্ছ, আর হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। তো প্রচ্ছায়া ও উপচ্ছায়া কী? দেখো, প্রচ্ছায়া হচ্ছে আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে পর্দায় যে গাঢ় অন্ধকার সৃষ্টি হয় তাকে প্রচ্ছায়া বা প্রচ্ছায়া বলে। আর উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়াকে বা ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে। অর্থাৎ যেখানে ছায়া পড়ে তার চারপাশে আর একটা উপচ্ছায়া পড়ে আর কি। ঠিক আছে, সেটাকে বলা হয় উপচ্ছায়া। কোন ধরনের আলোক উৎসের ক্ষেত্রে উপচ্ছায়া সৃষ্টি হয় না? তো বিন্দু আলোক উৎস, এর ক্ষেত্রে কোনো উপচ্ছায়া সৃষ্টি হয় না। এরপর আলোর ধর্ম লেখো। তো আলো সরলরেখায় চলাচল করে, এটা হচ্ছে আলোর একটি ধর্ম। আলোর ড্যাশ চলাচল করে, তো আলো সরলরেখায় চলাচল করে। আলোক উৎস যদি ড্যাশ হয় তখন শুধু ছায়া গঠিত হয়। তো আলোক উৎস যদি বিন্দু আলোক উৎস হয় তখন শুধুমাত্র ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয়, কোনো উপচ্ছায়া গঠিত হয় না। এরপর আলোক উৎস ড্যাশ হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই তৈরি হয়। তো আলোক উৎস যদি বিস্তৃত আলোক উৎস হয় তখন সেক্ষেত্রে প্রচ্ছায়া আর উপচ্ছায়া দুটোই তৈরি হয়। আলো ড্যাশ গমন করে বলেই বস্তুর ছায়া গঠিত হয়। তো আলো সরলরেখায় গমন করে বলেই বস্তুর ছায়া উৎপন্ন হয়। নিচের ঘটনাগুলির ক্ষেত্রে হাতের ছায়ার কি পরিবর্তন ঘটবে লেখো। তো হাতকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে, তো দেখো, হাতকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে কী হবে? হাতকে যদি আলোক উৎসের, এখানে একটা মোমবাতি জ্বলছে, যদি আমরা হাতটাকে মোমবাতির কাছাকাছি বেশি কাছে নিয়ে এসেছি সেক্ষেত্রে কী হবে? হাতকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়া ক্রমশ বড় হতে থাকবে। ঠিক আছে, মোমবাতির যত কাছে নিয়ে আসা হবে হাত থেকে, তত ডান দিকে কিন্তু ছায়াটা বড় হবে। আবার হাতকে পর্দার কাছে নিয়ে গেলে, পর্দার কাছে বলে এখানে একটা মোমবাতি রয়েছে, এখানে আমাদের হাত রয়েছে, ডান দিকে একটা পর্দা রয়েছে, যদি পর্দার কাছে নিয়ে যাওয়া হাত থেকে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু হাতকে পর্দার কাছে নিয়ে গেলে ছায়া ক্রমশ ছোট হবে এবং পর্দা স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে ছায়ার দৈর্ঘ্য ও হাতের দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এরপর 3 নম্বর দেখো, আলোক উৎসকে হাতের কাছ থেকে দূরে সরালে, এখানে আমাদের হাত রয়েছে, এখানে পর্দা রয়েছে, আর আলোক উৎস যদি এখানে থাকে, যদি আমরা আলোক উৎসটাকে দূরে সরিয়ে দিই সেক্ষেত্রে কী হবে? মানে আলোক উৎসকে হাতের কাছ থেকে, এখানে কয়েকটা 6 লিখবে, কাছ থেকে দূরে সরালে ছায়া ক্রমশ ছোট হতে থাকবে। ঠিক আছে, যত দূরে সরিয়ে নেওয়া হবে ছায়া ক্রমশ ছোট হবে। আর আলোক উৎসটাকে হাতের কাছে আনলে, আলোক উৎসকে যদি হাতের কাছে নিয়ে আসা কী হবে? আলোক উৎসকে হাতের কাছে আনলে ছায়া ক্রমশ বড় হতে থাকবে। ঠিক আছে, ছায়াটাও বড় হবে। এরপর প্রচ্ছায়া ও উপচ্ছায়ার পার্থক্য লেখো। দেখো, প্রচ্ছায়া বা ছায়া আর উপচ্ছায়ার পার্থক্য হচ্ছে 1 নম্বর, বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে প্রচ্ছায়া সৃষ্টি হয় আর বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে উপচ্ছায়া সৃষ্টি হয়। আর ছায়া বা প্রচ্ছায়া কী হয়? ছায়া গাঢ় অন্ধকার অঞ্চল আর উপচ্ছায়া হচ্ছে আবছা অন্ধকার অঞ্চল। 3 নম্বর, কেবলমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আর উপচ্ছায়ার ক্ষেত্রে কেবলমাত্র উপচ্ছায়া সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, শুধুমাত্র উপচ্ছায়া সৃষ্টি হতে কিন্তু পারে না। প্রথমে কী হয়? ছায়া তৈরি হবে, তারপর কিন্তু উপচ্ছায়া সৃষ্টি হবে। আর শুধুমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হতে পারে বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে, শুধুমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হবে। আর 4 নম্বর, প্রচ্ছায়া অংশে আলো একেবারেই প্রবেশ করতে পারে না, আর উপচ্ছায়া অংশে আলোক উৎসের কিছু অংশ প্রবেশ করার সুযোগ পায়। এই হচ্ছে প্রচ্ছায়া বা ছায়া আর উপচ্ছায়ার পার্থক্য। তারপর দেখো, সূচিচ্ছিদ্র ক্যামেরা সম্পর্কিত কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, সূচিচ্ছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ গঠিত হয়। তো সূচিচ্ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়। সূচিচ্ছিদ্র ক্যামেরার গঠন ও কার্যপ্রণালী লেখো। তো দেখো, সূচিচ্ছিদ্র ক্যামেরার গঠন কীরকম? না, জুতোর বাক্সের মধ্যে একটি কার্ডবোর্ডের বাক্স নেওয়া হলো, নিচের
চিত্রের ন্যায়, অর্থাৎ নিচে একটি চিত্র এখানে আমরা রেখেছি, এরকম একটা চিত্র, ঠিক আছে। এই চিত্রের ন্যায় বলা হচ্ছে, নিচের একটি চিত্রের ন্যায় বাক্সটির একদিকের দেওয়ালে একটি সূচ বা পেরেক দিয়ে ছোট ছিদ্র করা হলো। এই যে এই দিকে একটা এখানে একটা এখানে ছিদ্র আছে, ঠিক আছে, এখানে একটা ছিদ্র করা আছে। এবার বলা হয়েছে কি, একটা ছিদ্র করা হলো, বাক্সের উল্টো দিকের দেওয়াল কেটে বাদ দিয়ে সেখানে ট্রেসিং পেপার বা ঘষা কাঁচ দিয়ে একটি দেওয়াল বসানো হলো, ঠিক আছে। এখানে একটি ঘষা কাঁচ বসানো হয়েছে, বা ঠিক আছে, এখানে এই জায়গাটায়। এবার সূচিচিত্র ক্যামেরার গঠন প্রণালী। এবার অন্ধকার ঘরে গিয়ে বাক্সের দেওয়ালের ওই ছিদ্রের কাছে একটি জ্বলন্ত মোমবাতির শিখা ধরা হলো। এই যে ছিদ্র রয়েছে, ছিদ্রের কাছাকাছি একটা জ্বলন্ত মোমবাতির শিখা এখানে ধরা হলো। এবার কি হয়েছে, আলো সরলরেখা চলাচল করে, তাই এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে আলোক উৎসের মতো বিন্দু আলোক ছিদ্র দিয়ে বিন্দু আলোক উৎসের মতো আচরণ করবে। তাই ঘষা কাঁচ বা ট্রেসিং পেপারে এর উপর মোমবাতির শিখার উল্টো প্রতিকৃতি সৃষ্টি হবে। এই যে এখানে একটা মোমবাতির উল্টো প্রতিকৃতি, তাই মোমবাতিটা কি এভাবে জ্বলছে, এই শিখাটা কিন্তু নিচের দিকে দেখা যাবে, তো সেই ক্ষেত্রে, ঠিক আছে, এবং এটা যাবে ওপরের দিকে দেখা যাবে, এরকম একটা প্রতিকৃতি তৈরি হবে এই সূচিচ্ছিদ্র ক্যামেরায়। তারপর প্রশ্ন দেখো, সূচিচ্ছিদ্র ক্যামেরা নিম্নলিখিত ক্ষেত্রে কি ঘটবে লেখো। তো সূচিচ্ছিদ্র ক্যামেরা যদি এখানে শিখাকে ছিদ্রের কাছে আনলে কি হবে। তো শিখাটিকে যদি আমরা শিখাটিকে যদি ছিদ্রের কাছে আরও নিয়ে আসা হয়, তো সেই ক্ষেত্রে কী হবে, শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে। আবার শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়লে, ছিদ্র থেকে যদি পর্দার দূরত্ব বাড়ানো হয় সেক্ষেত্রে কী হবে, শিখা ও এটা ছিদ্র হবে, ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়লে প্রতিকৃতি বড় হবে, ঠিক আছে, প্রতিকৃতি বড় হতে থাকবে। এরপর হচ্ছে 3 নম্বরে, যদি ছিদ্র ও পর্দার দূরত্ব কমানো হয় তাহলে কী হবে, ছিদ্র আর পর্দার দূরত্ব কমালে, ছিদ্র ও পর্দার দূরত্ব কম হলে প্রতিকৃতি ছোট হবে। এরপর দেখো, ছিদ্রকে বড় করলে কী হবে, ছিদ্রকে বড় করলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে, প্রতিকৃতি যেটা হবে আর কি সেটা অস্পষ্ট হবে আর কি। এরপর ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়। তো দুপুরবেলায়, অর্থাৎ যখন সূর্য ঠিক মাথার ওপরে থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয়, উত্তর লিখবে সকাল ও বিকেলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। তারপর দেখো, আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে রয়েছে। আলোর প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও। তো আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো চকচকে অথবা অমসৃণ তলের উপর আপতিত হয় তখন সেই আলোক রশ্মিগুচ্ছ একই দিকে অথবা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকেই আলোর প্রতিফলন বলে, বা রিফ্লেকশন অফ লাইট এটা বলা হয়। আলোর প্রতিফলন কয় প্রকার ও কী কী। তো আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার, যথা নিয়মিত প্রতিফলন আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও। দেখো, আলোক রশ্মি কোনো মসৃণ ত্বক দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত আলো একটি নির্দিষ্ট দিকে যায়, এই প্রকার প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। যেমন আয়না দ্বারা প্রতিফলন নিয়মিত প্রতিফলনের প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। তো আলোক রশ্মি যখন একটা মসৃণ তল দ্বারা প্রতিফলিত হয় তখন সেটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন। এরপর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, উদাহরণ দেন। আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তল দ্বারা প্রতিফলিত হলে আলোক রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এ প্রকার প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন হচ্ছে ঘরের দেওয়াল দ্বারা প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের প্রকৃষ্ট উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য হচ্ছে, 1 নম্বর, নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন হয়। 2 নম্বর, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এরপর দেখো, নিয়মিত প্রতিফলনে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। 4 নম্বর, প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন করা যায়, আর প্রতিফলককে ঘোরালেও প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন বোঝা যায় না। এগুলো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের আমরা পার্থক্য লিখলাম। এরপর আপাতত আলোক রশ্মি কাকে বলে। তো যে পথ ধরে আলো প্রতিফলকের উপর এসে পড়ে তাকে আপাতত আলোক রশ্মি বলে। যেমন আয়নার উপরে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, তো যে পথে এসে আলোক রশ্মিটা আয়নাতে পড়ছে সেটা হচ্ছে আপাতত আলোক রশ্মি। আর প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে। তো দেখো, আপাতত আলোর প্রতিফলকের উপর আপতিত হয়ে আলো যে পথ ধরে
ফিরে যায় তাকে প্রতিফলিত আলোক রশ্মি বলে। অর্থাৎ আয়নায় আলো পড়ার ফলে আলোক রশ্মিটা আবার যে পথে ফিরে যায় সেটা, যেমন ধরো এটা যদি আয়না হয় তো এরকম আলোটা এসে যদি আবার এইভাবে ফিরে যায় তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, আলোর প্রতিফলিত রশ্মি। এরপর আপাতন বিন্দু কাকে বলে? তো দেখো প্রতিফলকের ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পৌঁছায় তাকে আপাতন বিন্দু বলে। অর্থাৎ আয়নার ওপর যখন আলোটা এসে পড়ছে যে বিন্দুতে, সেটা হচ্ছে সেই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু। এবার অভিলম্ব বলতে কি বোঝো? তো প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলে। তারপর হচ্ছে আপাতন কোণ কাকে বলে? না, অভিলম্ব ও আপাতিত রশ্মির মাঝের কোণকে বলা হয় আপাতন কোণ। আর প্রতিফলন কোণ কাকে বলে? তো দেখো অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি এর মাঝের কোণকে বলা হয় প্রতিফলন কোণ। তারপর আপাতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্ক কি? আপাতন কোণ ও প্রতিফলন কোণ কিন্তু সবসময় সমান হয়, মনে রাখবে। এরকম যদি একটা আয়না হয় তো এরকম একটা রশ্মি এসে যদি এইভাবে চলে যায় তাহলে এখানে অভিলম্ব থাকে এই মাঝামাঝি, তো এক্ষেত্রে আমাদের এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান হয়, ঠিক আছে। এরপর আলোর প্রতিফলনের কয়টি সূত্র? আলোর প্রতিফলনের দুটি সূত্র। আলোর প্রতিফলনের সূত্র দুটি লিখতে হবে। তো প্রথম সূত্র হচ্ছে আপাতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় সূত্র, আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। এগুলো হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। এরপর নিয়মিত প্রতিফলনের 3টি উদাহরণ দাও। দেখো আয়নার দ্বারা প্রতিফলন, এটা একটি নিয়মিত প্রতিফলনের উদাহরণ। তারপর চকচকে কাঁচ দ্বারা প্রতিফলন, এটা হচ্ছে একটি নিয়মিত প্রতিফলনের উদাহরণ। এরপর হচ্ছে চকচকে স্টিলের থালা দ্বারা প্রতিফলন, এটা হচ্ছে একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। তারপর বিক্ষিপ্ত প্রতিফলনের 3টি উদাহরণ দাও। তো ঘষা কাঁচ দ্বারা প্রতিফলন, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঘরের দেওয়াল দ্বারা প্রতিফলন, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এবং বইয়ের পৃষ্ঠা দ্বারা প্রতিফলন, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তারপর কেবলমাত্র নিয়মিত প্রতিফলনের দুটি সূত্র মেনে চলে, উক্তিটি ঠিক না ভুল? এটা আমাদের ভুল হবে। এরপর হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোণ ড্যাশ। তো আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সমান হয়, পরস্পর সমান হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব ড্যাশ। তো আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে প্রতিবিম্বের যে মাথাটা সেটা ওপরের দিকেই থাকে আর কি, ঠিক আছে, মানে একই দিকে থাকে। প্রতিবিম্বের মানে যেটা বস্তুর যেদিকে মাথা থাকে প্রতিবিম্বের মাথাও ঠিকই সেই দিকেই থাকে। এরপর আলোর প্রতিসরণ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখো। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি যখন ঘন থেকে লঘু অথবা লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন তার গতিপথ পরিবর্তিত হয়, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। দেখো বিভেদ তল কাকে বলে? দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলে যে তল থাকে তাকে ওই মাধ্যম দুটির বিভেদ তল বলে। তো দেখো এরপর প্রশ্ন হচ্ছে প্রতিসৃত রশ্মি কাকে বলে? তো আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে, এটা তল হয়, বিভেদ তলে আপতিত হওয়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন বিভেদ তল থেকে দ্বিতীয় মাধ্যমের আলোর গতিপথকে প্রতিসৃত রশ্মি বলে। এরপর হচ্ছে প্রতিসরণ কোণ কাকে বলে? তো অভিলম্ব ও প্রতিসৃত রশ্মির মাঝের কোণকে প্রতিসরণ কোণ বলে। নেক্সট প্রশ্ন দেখো, আলোর প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে গতিপথের কি পরিবর্তন হয়? তো আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ এর মান আপতন কোণের চেয়ে ছোটো হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে সরে যায়। তো এরকম করে চিত্রটা তোমাদের কিন্তু এঁকে দেখাতে হবে। এটা হচ্ছে প্রথম মাধ্যম, লঘু মাধ্যম এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম ঘন মাধ্যম। ঘন মাধ্যম বলতে যেমন কাঁচ হতে পারে, জল হতে পারে। আর লঘু মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যম নিতে পারি আমরা। বায়ু মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে বা জলে যখন আলোক রশ্মি যায় তখন কি হয়, এই পথে এটা এই রশ্মিটা আসছে, তো এসে যখন এইটা হচ্ছে উপরটা হচ্ছে বায়ু, নিচেটা হচ্ছে জল, তো জলে প্রবেশ করার সময় কি হয়, এইটা সোজাসুজি যাওয়ার পরিবর্তে এটা অভিলম্বে, এটা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্বের দিকে সরে আসে। অর্থাৎ এখানে এই যে আপাতত রশ্মি, ঠিক আছে, রশ্মি, আর এই যে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে, প্রতিসৃত রশ্মির এই যে কোণটা, এই কোণটা প্রতিসরণ যে কোণ, এই কোণটা ছোট হয়ে যায়। ওকে, এটা হচ্ছে এভাবে তোমরা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, আমরা দেখবো এখানে বলা হচ্ছে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি পরিবর্তন হয়? তো আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে পরিবর্তন করলে প্রতিসরণ কোণের মান আপাতন কোণের চেয়ে বড় হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এক্ষেত্রে দেখো আমাদের উপরটা ঘন মাধ্যম, অর্থাৎ উপরটা যদি আমাদের কাঁচ মাধ্যম হয় আর নিচেরটা বায়ু মাধ্যম হয়, তো সেক্ষেত্রে যখন কাঁচ মাধ্যম থেকে আলোটা আসছে তারপর বায়ু মাধ্যমে যখন প্রবেশ করবে তখন এই সোজাসুজি আসার পরিবর্তে বায়ু মাধ্যমটা কী হয়, এই দিকে সরে যায়, ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ এখানে এই যে আপাতন কোণ থেকে প্রতিসরণ যে কোণ সেটা কিন্তু বড় হয়ে যায়, ঠিক আছে।
এরপর আলোর প্রতিফলন ও প্রতিসরণ কি একই সাথে ঘটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আলোক রশ্মি কিছু অংশ যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং বাকি অংশ যদি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে এমন ঘটনা ঘটে। সেখানে প্রতিফলন এবং প্রতিসরণ দুটোই একসঙ্গে ঘটে। এরপর প্রতিবিম্ব সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। দেখো, প্রতিবিম্ব কাকে বলে? না, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলো প্রতিফলন ও প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে। তারপর প্রতিবিম্ব কয় প্রকার, কী কী? প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার, সদ্বিম্ব আর হচ্ছে অসদ্বিম্ব। দেখো, সদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। তো সদ্বিম্ব কি? কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের সদ্বিম্ব বলে। এটা সদ্বিম্ব লিখবে। কিছু কিছু বানান এখানে ভুল রয়েছে, বানানগুলো ঠিক করে নেবে। এটা সদ্বিম্ব হবে। যেমন সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব, উত্তল লেন্সের ফোকাসে বস্তুর প্রতিবিম্ব সদ্বিম্ব, এগুলো গঠিত হয়। তারপর দেখো, অসদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। অসদ্বিম্ব হচ্ছে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের অসদ্বিম্ব বলে। এটা অসদ্বিম্ব হবে, অসদ্বিম্ব বলে। যেমন স্থির জলে গঠিত প্রতিবিম্ব। এরপর রয়েছে সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লিখতে হবে। যেটা হচ্ছে সদ্বিম্ব, এটা অসদ্বিম্ব। এক নম্বর হচ্ছে প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মি গুচ্ছ অন্য কোনো বিন্দুতে মিলিত হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা সদ্বিম্ব। এরপর অসদ্বিম্ব কি? দেখো, প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মি গুচ্ছ অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসদ্বিম্ব। দু নম্বর হচ্ছে সদ্বিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, আর অসদ্বিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না। 3 নম্বর, সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে অবশীর্ষ বা উল্টো হয়, আর অসদ্বিম্ব বস্তুর সাপেক্ষে সমশীর্ষ বা সোজা দেখায়। 4 নম্বর, সিনেমার পর্দায় বা ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব এবং সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্ব ও স্থির জলে সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে অসদ্বিম্ব। এগুলো হচ্ছে সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য আমরা লিখলাম। এরপর হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখন। তো আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। 2 নম্বর, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হবে। 3 নম্বর হচ্ছে বস্তুটি প্রতিসম না হলে আয়নায় গঠিত প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। 4 নম্বর, আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। এরপর আয়নায় প্রতিফলনের ফলে এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষরের প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়? লেখো। পার্শ্ব পরিবর্তন মানে এ পাশ থেকে ও পাশ, মানে উল্টে যায় আর কি, এরকম ঘটনা হয়। তো আয়নায় প্রতিফলনের ফলে যে সমস্ত অক্ষরের পার্শ্ব পরিবর্তন হয় সেগুলো হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, জে, কে, এল, এন, ওকে, পি, কিউ, আর, এস, জেড, এইগুলোর কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়। আয়নাতে যদি আমরা দেখি এই বস্তুগুলোকে, মানে এই লেটারগুলোকে, তাহলে কী হবে? এর পার্শ্বীয় পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন? তো অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরাজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়। কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসদ্বিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ির চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। তারপর দেখো, জল ভর্তি গ্লাসে কলম অর্ধেক ডুবিয়ে রাখলে কলমকে বাঁকা দেখায় কেন? আসলে গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভিতরে দুটি মাধ্যম থাকে। একটা হচ্ছে জল, ঘনতর মাধ্যম, আর একটা হচ্ছে বায়ু, সেটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে। দেখো, পেনের যে অংশ জলের উপরে থাকে সেখানে কী হয়? সেটা বায়ুতে থাকে আর কি, সেই অংশটা বায়ু, ঠিক আছে। তো সেখান থেকে আলোক রশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং পেনের ওই অংশ আমরা প্রকৃত স্থানে দেখি। কিন্তু পেনের জলে ডোবানো অংশের প্রতিটি বিন্দু থেকে প্রতিফলিত আলোক রশ্মি, যেটা ঘনতর মাধ্যম জলটা, সেখান থেকে কি হয়? সেই মাধ্যম থেকে কোথায় আসে? বায়ুতে আসে। বায়ু হচ্ছে লঘুতর মাধ্যম। তো সেই লঘুতর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে। ওই রশ্মি বরাবর তাকালে বিন্দুগুলির প্রতিবিম্ব প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায়।
এইভাবে জলের নিচে থাকা দণ্ডটির অংশ জলতল থেকে কিছুটা বেঁকে উপরের দিকে উঠে এসেছে বলে মনে হয়। তারপর দেখো জল ভর্তি বালতির উপর থেকে দেখলে বালতির তল উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? তো আসলে প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটে। বালতির তলদেশ থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ যখন জল ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ু লঘুতর মাধ্যমে প্রবেশ করেন, তখন মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে আলোকরশ্মি গুচ্ছ অবিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে বেঁকে যাওয়া আর প্রতিসৃত রশ্মিগুচ্ছ আমাদের চোখে এসে পড়ে। তখন আমরা বালতির তলার প্রতিবিম্বকে দেখি। বালতির তলদেশ কিছুটা উপরে অবস্থান করছে বলে মনে হয়। তো এরপর আমরা বর্ণালী এই যে অংশ রয়েছে, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব। প্রথম হচ্ছে বর্ণালী কাকে বলে? তো সূর্যের আলো কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙের আলোয় আলাদা আলাদা হয়ে যায়। আমরা এই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে সাতটা রঙের আলো আলাদা করতে পারি। এই সাতটা আলাদা হওয়া আলোকপট্টিকে একসঙ্গে বর্ণালী বলে। বিচ্ছুরণ কাকে বলে? যৌগিক আলো থেকে আলোর বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। বর্ণালী কয় প্রকার ও কী কী? বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ বর্ণালী, একটা অবিশুদ্ধ বর্ণালী। একটি বিশুদ্ধ বর্ণালীর উদাহরণ লিখতে বলা হচ্ছে। তো দেখো, একটি বিশুদ্ধ বর্ণালী হচ্ছে রংধনু, এটা হচ্ছে একটি বিশুদ্ধ বর্ণালী। একটি প্রাকৃতিক বিচ্ছুরণ এর ঘটনা লেখো। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রাকৃতিক বিচ্ছুরণ এর ঘটনা বা উদাহরণ। এরপর অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব, এখান থেকে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে অতি বেগুনি রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো। তো অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব কি? অতি বেগুনি রশ্মি চামড়ায় এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে। এরপর 2 নম্বর, অতি বেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় এবং চোখের মধ্যে যে আলোক সংবেদী স্তরটি থাকে তারও ক্ষতি হয়। 3 নম্বর, অতি বেগুনি রশ্মি জীবন্ত কোষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। তারপর দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? তো বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়। তারপর ড্যাশের প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়। তো অতি বেগুনি রশ্মি এর প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়। ড্যাশ বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়। তো মেলানিন বেশি থাকলে চামড়ার রং বাদামি বা কালো হয়। মেলানিন কিভাবে আমাদের শরীরকে রক্ষা করে? তো চামড়ায় অতি বেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলিকে বাঁচিয়ে দেয়। মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায়। এরপর এক্স রশ্মি দিয়ে কিভাবে হাড় ভাঙা এর ছবি তোলা হয়? এক্স রশ্মি চামড়া বা মাংস ভেদ করে যেতে পারে, কিন্তু হাড়ের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না। তাই হাড়ের মাঝখানটায় কোথায় ভেঙেছে বা ক্ষয় হয়ে গেছে তা ছবি তুলে বোঝা যায়। এরপর গর্ভস্থ শিশুর এক্স রে করা উচিত নয় কেন? এক্স রে কিন্তু দীর্ঘ ব্যবহারে একটা ক্যান্সার সৃষ্টি হয়, এই কারণে গর্ভস্থ শিশুর এক্স রে করা উচিত নয়। এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। তো এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব হচ্ছে গর্ভস্থ শিশুর এক্স রে করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেসব কর্মচারী এক্স রশ্মির মেশিন চালনা করেন তাদের উপযুক্ত সাবধানতা না নিলে ক্যান্সার দেখা দিতে পারে। এরপর দেখো, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা, এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তিতে পরিণত করে? তো সালোক সংশ্লেষে অর্থাৎ আলোক শক্তিকে খাদ্য শক্তিতে অর্থাৎ খাদ্য মধ্যস্থ শক্তি হলো স্থিতিশক্তি যেটা পরিণত করে। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে? আলোক শক্তিকে এই খাদ্য শক্তিতে বা স্থিতিশক্তিতে পরিণত করে। এরপর গরমকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখো। তো রজনীগন্ধা, গন্ধরাজ, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া এগুলো হচ্ছে গরমকালে ফোটে। তারপর শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখো। দেখো, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী এগুলো শীতকালে ফোটে। 2টি এমন গাছের নাম লেখো যাদের ফুল ফোটার জন্য 12 ঘন্টার বেশি আলোর প্রয়োজন হয়। তো 2টি এমন গাছের নাম লিখতে হবে যাদের ফুল ফোটার জন্য 12 ঘন্টার বেশি আলোর প্রয়োজন হয়, সেটা হচ্ছে পালং, এরপর হায়োসা, আমাস, ঠিক আছে, এগুলো। নেক্সট হচ্ছে 2টি এমন গাছের নাম লিখতে হবে যাদের ফুল ফোটার জন্য 12 ঘন্টার কম আলোর প্রয়োজন হয়, আলু, তামাক এগুলো লিখবে। কোন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়? উত্তর হচ্ছে স্যামন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়।
শীতঘুম দেখা যায় 3টে প্রাণীর নাম লেখো, তো ব্যাঙ, ছুঁচো, ভাল্লুক ইত্যাদি এগুলো এদের শীতঘুম দেখা যায়। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের আলো চ্যাপ্টার যেটা রয়েছে, চ্যাপ্টার তোমাদের 1-এর 2 নম্বর অধ্যায় এটা। এই অধ্যায়ের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়, এই সমস্ত প্রশ্নোত্তরগুলি তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং যদি তোমরা এই প্রশ্নোত্তর পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা যদি অ্যাপটিকে সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে পাবে এবং গুগল প্লে স্টোরে গিয়ে থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। যারা আগের থেকে ডাউনলোড করে রেখেছো তারা আপডেট করবে, আর যারা প্রথমবার ইনস্টল করবে তাদেরকে এখান থেকে তোমাদের রেজিস্টার করতে হবে। প্রথমে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট লিখবে ওয়েস্ট বেঙ্গল, সিটি দেবে নিজের এরিয়ার নাম এবং পাসওয়ার্ড দেবে একটা নিজের মতো করে, তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড এখান দিয়ে লগ ইন করবে। তারপর প্রথমে এখানে ওপরে ক্লিক করে এখানে স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে। এই সবগুলোকে সিলেক্ট করে রাখবে। দেখুন আমার এখানে সবগুলো সিলেক্ট করা আছে, এই যে সাদা মানে সিলেক্ট করা নেই, এবং আমি সিলেক্ট করলাম। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে অ্যাপটি খুলে যাবে। এবার এখান থেকে তোমার যে ক্লাসের কোর্সের প্রয়োজন সেটা তুমি নিতে পারো, এটা এখান থেকে কেটে দেবে। এগুলো এখান থেকে এখানে অল কোর্স রয়েছে, ফ্রি কোর্স ভিডিওস রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, এগুলো দেওয়া আছে। এবার নিচেরগুলো হচ্ছে পেইড কোর্স, তুমি যেটা তোমার প্রয়োজন সেই পেইড কোর্সও তুমি চাইলে এখান থেকে নিতে পারবে। দেখো তোমরা যদি ক্লাস 7-এর কোর্সটি নিতে চাও, তাহলে তোমরা এই যে এটা হচ্ছে ক্লাস 7-এর কোর্স, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান এবং ইংরেজির এখানে দেওয়া আছে ভিডিও এবং পিডিএফগুলি দেওয়া থাকবে। এখানে বাই নাওতে ক্লিক করে তুমি এটাকে বাই করে নিতে পারো। এখানে 299 এর প্রাইস রাখা হয়েছে, খুব কম প্রাইসে কিন্তু দেওয়া হচ্ছে। তাছাড়া তুমি যদি ডিটেলস দেখতে চাও এই প্লে লিস্টে ক্লিক করবে, ডিটেলসটা এখানে দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। তারপর কন্টেন্টে ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করলে দেখো এখান থেকে আমি ক্লিক করলাম, তো এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সবগুলো চলে এসেছে। যে কোনো একটি সাবজেক্টে ক্লিক করলে প্রথমে আসবে পিডিএফগুলো তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তারপর ওই যে ভিডিওগুলো তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? তো চাইলে তোমরা এই কোর্সটা এখান থেকে পারচেস করতে পারো। ওকে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তুমি এখান থেকে কোর্সগুলোকে পারচেস করবে, অথবা অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে সেগুলো দেখিয়ে দিলাম। ওকে, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।